আমরা টোটাল যত কিছু শিখেছি তার মধ্যে আমাদের আজকের টপিক হলো পার্লামেন্টের উপরে। পার্লামেন্টে আমরা টোটাল ক্লাস করেছি 3টা, কিন্তু একটা ক্লাসকে 2টা ভিডিও বানিয়েছিলাম আমি। টোটাল 4টা ভিডিও যাচ্ছে পার্লামেন্টে। এটা পার্লামেন্টের 4 নম্বর ভিডিও, টোটাল লেকচার নাম্বার 13। আর আজকে আমাদের কনস্টিটিউশনের লাস্ট ডেট, অর্থাৎ আমরা ফান্ডামেন্টাল রাইট এবং পার্লামেন্ট টার্গেট নিয়েছিলাম যে ডিসেম্বরের স্টার্টিংয়ে শুরু করব, আর আজকের ডেট অর্থাৎ 29 বা 30 তারিখে কভার করব। আমরা একদম যেইটা হিসাব করেছিলাম সেটাভাবেই আমরা চলছি এবং সত্যি আজকে শেষ হয়ে যাবে। পার্লামেন্টের যে লাস্ট টপিক আমরা কি কি পড়বো আজকে দেখো। আমরা পড়বো লিডার ইন দি পার্লামেন্ট, পার্লামেন্টের লিডার কাদের বলে। তারপরে পড়বো আমরা সামান্স অফ পার্লামেন্ট, অর্থাৎ পার্লামেন্টের যে বিজনেস অফ কন্ডাক্ট স্টার্ট হবে, অপোজিশন আসবে, লিডার আসবে, সেই পুরো ম্যাটারটা আমরা দেখব। তার মধ্যে এইখান থেকে শুরু হচ্ছে এই ব্যাপারটা এবং এইখানটায় গিয়ে শেষ হচ্ছে ল্যামডাক সেশন পর্যন্ত। তারপরে হবে ডিভাইসেস ইন পার্লামেন্টারি, যেখানে PAR ডট পাওয়া মানে পার্লামেন্টারি প্রসিডিংস, এটা হচ্ছে পার্লামেন্ট, ঠিক আছে। পার্লামেন্টের প্রসিডিংসের মধ্যে দেখব কী কী প্রসেস রয়েছে। এই ডিটেলস দেখতে গেলে অনেক টাইম লাগবে, আমরা এখান থেকে শর্ট ওভারভিউ বুঝবো। তারপরে দেখব আমরা লেজিসলেটিভ প্রসিডিউর ইন পার্লামেন্ট, পার্লামেন্টে কত রকমের বিল পেশ করা হয়। এই 4টা টপিক আমরা বুঝবো আজকে। আমাদের ফার্স্ট টপিক হচ্ছে লিডার অফ দি পার্লামেন্ট, অর্থাৎ পার্লামেন্টের লিডার কাদের বলবো। তোমাদের নলেজে কাকে লিডার বলবো আমরা? পার্লামেন্ট ইকুয়াল টু কী হবে? রাজ্যসভা, লোকসভার প্রেসিডেন্ট হলো। তাহলে পার্লামেন্টের ভিতরে যখন আমরা লিডার দেখব, ভালো করে বুঝবা, লোকসভা আর রাজ্যসভার মধ্যে ডিবেট হবে। তো লোকসভার আর রাজ্যসভার লিডার কি এটা খুঁজতে হবে। প্রেসিডেন্ট তো আলাদা পার্ট হয়ে গেল, প্রেসিডেন্ট ইন্ডিভিজুয়ালি একটা পোস্ট। প্রেসিডেন্ট তো পার্লামেন্টারি প্রসিডিংসে হিসাব নেবে না, মানে এসে বক্তব্য রাখবে না। এমনকি ভাববা প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট, বুঝবা এবার, ভাইস প্রেসিডেন্ট কে ছিল? রাজ্যসভার চেয়ারম্যান। ভাইস প্রেসিডেন্টও, ভালো করে শুনবা, ভাইস প্রেসিডেন্টও কিন্তু ইলেকশন দিয়ে আসে নাই। ভাইস প্রেসিডেন্টকে নমিনেট করা হচ্ছে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেমে। তাহলে যাদেরকে আমরা ভোট দিয়েছি তাদের মধ্যে থেকে লিডার আসবে। স্পিকার হচ্ছে পজিশনে হেড করছে, কিন্তু স্পিকারকে ওখানকার সংসদের লোকেরা কী করলো? সিলেক্ট করলো তো। এবার লিডার হবে হচ্ছে এক কথায় প্রাইম মিনিস্টার। বুঝতে পারছি কী বললাম? পার্লামেন্টে যেই পার্টি মেজরিটি নিয়ে থাকবে, ক্লিয়ার, যেই পার্টি মেজরিটি নেবে সেই বুঝবা। এবার আমাদের যে পিরামিডাল স্ট্রাকচার আছে, সবার উপরে বিজনেসম্যান দাঁড়িয়ে, সবার উপরে বিজনেসম্যান। ধরো যখন বিজেপি হোল্ডে ছিল না মেজরিটিতে, এই বিজনেসম্যানরা ঠিক করলো যে কাকে, মানে এক কথায় হচ্ছে বিজেপির যে ক্যান্ডিডেট কিভাবে সিলেকশন হবে, বুঝবে। এবার বিজেপি লিডিং করলো, সেখান থেকে নরেন্দ্র মোদীকে ওরা দাঁড় করালো ফেস দেখায়। যদি বিজেপি জিতে, লিডার কে হবে? নরেন্দ্র মোদী, বোঝা গেল। তার মানে কি লিডার হচ্ছে কে বুঝলাম? প্রাইম মিনিস্টার। কিন্তু যদি প্রাইম মিনিস্টার অ্যাবসেন্ট থাকে, প্রাইম মিনিস্টার তার পার্টির কোনো একজনকে তার পাওয়ারটা ডেলিগেট করতে পারে। ডেলিগেট মানে নিজের পাওয়ারটা আরেকজনকে দিল। প্রাইম মিনিস্টারে যা যা স্টেপ নিতে পারবে, সে ডেলিগেটেড পার্সনও ইকুয়াল স্টেপ নিতে পারবে। বোঝা গেল কি বললাম? এটা হচ্ছে লিডার অফ দি পার্লামেন্ট, ঠিক আছে। এবার লিডার অফ দি অপোজিশন বুঝবো আমরা। লিডার অফ দি অপোজিশন বোঝার জন্য আমাকে মেজরিটি আর মাইনরিটি বুঝতে হবে। মেজরিটি 543কে 2 ভাগ করো, 273, এগুলো মেজরিটি। এবার তাহলে মাইনরিটি মানে হচ্ছে যারা 573-এর কম পাবে। লিডার অফ দি অপোজিশন তখনই তৈরি হবে, আমি ধরে নিচ্ছি সিট কতজন আছে, 550 ধরে নিচ্ছি, যখনই এর 10% অর্থাৎ 55, যখনই 55 জন থাকবে তখনই বলবো আমরা লিডার অফ দ্য অপোজিশন আছি। অর্থাৎ 55টা সিট কোনো পার্টি যদি পায় তাহলে অপোজিশনের ফেস থাকবে, 55টা সিটের কম পেলে অপোজিশনের ফেস থাকবে না। এইবার কংগ্রেস কটা সিট পেয়েছিল? 100টা। তাহলে লিডার অফ দ্য অপোজিশন এইবার আছে, আগের বার ছিল না। তাহলে এইবার লিডার অফ দ্য অপোজিশনকে রাহুল গান্ধী, অর্থাৎ তারা সিলেকশন করেছে কে অপোজিশনের লিডার হবে, রাহুল গান্ধী। বোঝা গেল? তার মানে কি দুইটা বিপরীত পক্ষ, একদিকে প্রাইম মিনিস্টার, একদিকে রাহুল গান্ধী। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অর্থাৎ মোদী গভর্নমেন্ট, আর একদিকে হচ্ছে রাহুল গান্ধী। প্রাইম মিনিস্টার হল লিডার অফ দ্য হাউস আর রাহুল গান্ধী হল লিডার অফ দ্য অপোজিশন। এটা হচ্ছে মেজরিটি, এটা হচ্ছে মাইনরিটি। এই মাইনরিটিকে ইউএসএ বলে শ্যাডো অফ দ্য পার্লামেন্ট, ছায়া। যখন লিডার অফ দি অপোজিশনের যত ভুল ত্রুটি কে ধরবে? লিডার অফ দ্য
হাউসে যত ভুল ত্রুটি কে ধরবে? লিডার অফ দ্য অপোজিশন, অর্থাৎ লিডার অফ দ্য অপোজিশন ইজ দ্য সাপ্লিমেন্টারি অপশন ফর লিডার অফ দি হাউস। বোঝা গেল কি বললাম? সিম্পল লজিক। প্রাইম মিনিস্টার একদিকে, রাহুল গান্ধী একদিকে, এটাই হচ্ছে সিলেকশন। আর মিনিমাম পার্সেন্টেজ হচ্ছে 10% অফ দি টোটাল সিটস। বুঝা গেলাম? কিন্তু মনে রাখবে লিডার অফ দি অপোজিশন, লিডার অফ দি হাউস আমাদের কনস্টিটিউশনে কোথাও মেনশন করা নাই। আমাদের সংবিধানে কোনো দিন বলে নাই লিডার রাখতে হবে, লিডার অফ দ্য অপোজিশন রাখতে হবে। কিন্তু আমাদের যে পার্লামেন্টারি প্রসিডিংস রয়েছে, স্ট্যাটুট রয়েছে, সেই প্রসিডিংসের মধ্যে এই জিনিসটা আলোচনা করা হয়েছে। আর স্পিকারই প্রথমে বলে দেবে কে লিডার অফ দ্য হাউস, কে লিডার অফ দ্য অপোজিশন। বোঝা গেল কি বললাম? দুটো পার্ট হয়ে গেল, লিডার অফ দি হাউস এবং লিডার অফ দি অপোজিশন। হাউস হচ্ছে পিএম আর অপোজিশন হচ্ছে রাহুল গান্ধী বর্তমানে। এবার দেখবো হুইপ। হুইপ মানে হলো, হুইপ নাই আমাদের কনস্টিটিউশনে দেওয়া, নাই আমাদের পার্লামেন্টারি প্রসিডিংয়ে দেওয়া, নাই বা আমাদের পার্লামেন্টারি স্ট্যাটুটে দেওয়া, কোথাও দেওয়া নাই। হুইপ পার্টির লোকেরা ঠিক করে যে কোনো একটা পার্সনকে হুইপ বানাবে। কেন হুইপ বানাবে? কতজন প্রেজেন্ট আছে ওইখানে অ্যাটেন্ডেন্স নেবে। বোঝা গেল কি বললাম? কে কে আসে নাই তাদেরকে চিঠি পাঠাবে। এমনকি যদি না আসে তাহলে তার অ্যাগেনস্টে প্রসিডিংস স্টার্ট করতে পারে, মানে তারা একটা স্টেপ তুলতে পারে। এক কথায় তাদের মধ্যে ধরে বলা হলো যে তোমরা যদি পরপর 10 দিন না আসো, তোমরা কিন্তু এরপরে 3 দিন সাসপেন্ড হয়ে যাবে। নিজেদের একটা ইন্টারনাল ইস্যুসগুলো হুইপ কন্ট্রোল করবে। বুঝতে পারছো কী বললাম? হুইপের কাজ হচ্ছে ডেকোরামটা মেনটেন করা। ডেকোরাম মেনটেন করা মানে নিজেদের পার্টির মধ্যে, আবার অন্যের পার্টির মধ্যে না, নিজেদের মধ্যে কী কী সমস্যা, কে আসছে না কে আসছে, অ্যাটেন্ডেন্স নেওয়া, সব হুইপের কাজ এগুলো। তাহলে আমাদের লিডার ইন পার্লামেন্ট শেষ হয়ে গেল। লিডার ইন পার্লামেন্টের পরে আমরা কিসে আসবো? সামান্স অফ পার্লামেন্ট। পার্লামেন্টের সামান্স। দেখো, পার্লামেন্টের সামান্স যদি বুঝে যাও, পার্লামেন্টের পুরো প্রসিডিংটাই বুঝে যাবে। সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পার্লামেন্টারি সিজনস অফ সামান। এবার দেখো, সামান্স অফ পার্লামেন্ট আমরা বুঝবো আগে আমরা দেখবো পার্লামেন্টের সামান্স কয় রকমের। পার্লামেন্টের সামান্স কয় রকমের? 3 রকমের। কয় রকমের? 3 রকমের। সবার প্রথমে হবে বাজেট সেশন, তারপরে হবে মনসুন সেশন, তারপরে উইন্টার সেশন। কয়টা সেশন বললাম? 3টা। বাজেট সেশন, BUDGET, বাজেট সেশন, মনসুন সেশন অ্যান্ড উইন্টার সেশন। এইবার এই 3টা সেশন আমরা বুঝলাম। এই 3টা সেশন মনে রাখার, মুখস্থ রাখার টেকনিক বুঝবা। জানুয়ারি মাসে কাজ স্টার্ট হবে না। স্টার্ট হবে কোন মাস থেকে? ফেব্রুয়ারি মাস থেকে। স্টার্ট হলো কোন মাস থেকে? ফেব্রুয়ারি। 4 মাস কাউন্ট করো, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। তাহলে ফেব্রুয়ারি থেকে কোথায় চলে গেলাম? মে। গ্যাপ দিয়েছিলাম 1 মাস জানুয়ারি। মের পরে 1 মাস গ্যাপ দাও, জুন গ্যাপ। শুরু করার থেকে তাহলে জুলাই। এখানে 4 নিয়েছিলাম, পরেরটা 3 নিবা। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। বোঝা গেল? জুলাই হলো, জুলাই আমরা এখানে কি নিয়েছি? ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। এখানে নেব জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 3 মাস। জুলাই থেকে কি নিলাম? সেপ্টেম্বর। আবার 1 মাস গ্যাপ, অক্টোবর গ্যাপ, নভেম্বর, বাস 2 মাস। 2 মাস, 4 মাস, 3 মাস, 2 মাস। নভেম্বর থেকে ডিসেম্বর। দেখো জানুয়ারি গ্যাপ পেয়ে গেলাম, শেষ। 4, 3, 2। বুঝে গেলাম? প্রথমে এটা হচ্ছে বাজেট, তারপরে এটা মনসুন, তারপরে উইন্টার। বুঝে গেলাম? এইটা হচ্ছে আমার সেশন। 3 রকমের সেশন এইখানে লেখা হলো। এইবার আমরা শুরু করবো এই পুরো পার্টটা। এই পুরো পার্টটা বোঝার জন্য আমরা স্টার্টিং করছি, ধরে নাও বাজেট সেশন। দেখো, প্রতি বছর স্টার্টিংয়ের সময় আমাদের যে বিত্তমন্ত্রী আছে নির্মলা সীতারামন, উনি এসে বাজেট পেশ করে ফেব্রুয়ারি মাসে। ক্লিয়ার? যে এই বাজেট এই খাতে, ডিফেন্সে এখানে, রোড ট্রান্সপোর্টেশন এখানে 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 খরচা হবে। বাজেট সেশন। এইবার আমি শুরু করতেছি ফেব্রুয়ারি মাস থেকে, পুরো চলবে 5 বছর পার করে পরের ইলেকশনে ঢুকে যাব। তাহলে পুরো লাইনটা বোঝা যাবে তোমার। বোঝা গেল কি বললাম? শুরু করলাম কোথা থেকে? ফেব্রুয়ারি থেকে। বুঝবে? এবার ফেব্রুয়ারি থেকে আমি শুরু করব। আমি এই পার্টটা এখানে মুছে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। ফেব্রুয়ারি থেকে আমি শুরু করব, কিন্তু সবাই কি এনমি চলে আসবে হঠাৎ করে? সবাই কি ফেব্রুয়ারির 1 তারিখে এনমি চলে আসবে হঠাৎ করে? কি হবে তাহলে? প্রেসিডেন্ট কি পাঠাবে? সামান পাঠাবে সবাইকে। কি পাঠাবে? প্রেসিডেন্ট সামান পাঠাবে। প্রেসিডেন্ট সবাইকে সামান পাঠালো। সামান পাঠানোর পরে তারপরে হবে রিঅ্যাসেম্বলি। অর্থাৎ সবাই এসে বসলো
এক কথায়। ক্লিয়ার? সামানের আগের যে স্টপেজ তাকে বলি আমরা রিসেস, RECESS, রিসেস। এইবার বুঝবো আমি কি বলতেছি। তাহলে আমার স্টপ হচ্ছে কোথা থেকে আর স্টার্ট হচ্ছে কোথা থেকে, একই পয়েন্ট, সেটা হলো রিসেস থেকে। কোথা থেকে? রিসেস থেকে। এইবার রিঅ্যাসেম্বলি হলো, অর্থাৎ সবাই এসে বসলো। কবে? ফেব্রুয়ারির 1 তারিখে। যখন বসলো, একটা দিনের মধ্যে 2টা সেশন থাকবে, একদিনের মধ্যে 2টা। একটাকে বলি আমরা মর্নিং টাইম আর এটা বলি পোস্ট লাঞ্চ। মর্নিং টাইমের টাইমটা হচ্ছে 11টা থেকে 1টা পর্যন্ত। ক্লিয়ার? এখানে 2টা ভাগ করলাম, একটা মর্নিং আর একটা পোস্ট লাঞ্চ। মর্নিং অ্যান্ড পোস্ট লাঞ্চ, এটা হচ্ছে 11টা থেকে 1টা পর্যন্ত, আর এটা হচ্ছে 2টো থেকে 6টা পর্যন্ত। 2টা থেকে 6টা, বোঝা গেল কী বললাম? 11টা থেকে 1টা পর্যন্ত হবে, 2টা থেকে 6টা পর্যন্ত হবে। আমি ডেট নিচ্ছি ফেব্রুয়ারি 1 তারিখ, 1 ফেব্রুয়ারি। এইবার 1 ফেব্রুয়ারিতে স্টার্ট হয়ে গেল। সকালে এসে তাদের বক্তব্য কি পরে বলবো, বক্তব্য দেওয়া শুরু করলো, মানে দুপুরে থেকে খেতে গেল, আবার পোস্ট লাঞ্চে আসলো, বক্তব্য দিল। 6টা বেজে গেল। এবার স্পিকার অর্থাৎ লোকসভার হেড যদি লোকসভার ক্ষেত্রে হয়, চেয়ারম্যান অর্থাৎ যদি রাজ্যসভার ক্ষেত্রে হয়, স্পিকার বা চেয়ারম্যান যে যেখানে কাজ হচ্ছে, বিজনেসটা কন্ডাক্ট হচ্ছে, উনি বলবে অ্যাডজর্নমেন্ট। কি বলবে? এরপরে পোস্ট লাঞ্চ শেষ হয়ে গেল, রিঅ্যাসেম্বলিতে স্টার্ট হয়ে গেল, কন্ডাক্ট হয়ে গেল, তারপরে কি বলবে? অ্যাডজর্নমেন্ট। অ্যাডজর্নমেন্ট। অ্যাডজর্নমেন্ট যখন বলবে, অর্থাৎ ওই সময় টাইম বলে দেবে, আগামী 3রা ফেব্রুয়ারিতে সকাল 11টার সময় আবার আমাদের বিজনেস স্টার্ট হবে। অ্যাডজর্নমেন্ট বলা মানে হচ্ছে, এখানে আমি অ্যাডজর্নমেন্ট লিখেছি, এখানে হচ্ছে টাইম স্পেসিফাইড করে দিবে, টাইম, ডেট সব ডিটেলসে দিয়ে দেবে অ্যাডজর্নমেন্টে, যে আগামী 3রা ফেব্রুয়ারি আবার স্টার্ট হবে এই টাইমে। ক্লিয়ার? এইবার এটা কয়দিন চলবে? ফেব্রুয়ারি চলছে, মার্চ, এপ্রিল, মেতে শেষ হবে। ধরে নিচ্ছি মেয়ের 20 তারিখে শেষ হয়ে গেল। ধরে নিচ্ছি কবে শেষ হলো? মেয়ের 20 তারিখে শেষ হলো। ধরে নিচ্ছি আমরা 20 মেতে এন্ড হয়ে গেল। যখন 20 মেতে এন্ড হবে, আচ্ছা 20 মেতে যখন ধরে নিচ্ছি এন্ড হবে, ভাব এরকম একটা টাইম, ওই সময় প্রেসিডেন্ট কি বলতে পারে? অ্যাডজর্নমেন্ট সিনে ডাই। বুঝবে এবার দুটোর মধ্যে পার্থক্যটা কি? এরপরে প্রেসিডেন্ট অ্যাডজর্নমেন্টও বলতে পারে, অথবা অ্যাডজর্নমেন্ট সিনে ডাই। এবার দেখো, যদি অ্যাডজর্নমেন্ট বলে টাইম বলে দিবে, ধরো 20 তারিখে বললো অ্যাডজর্নমেন্ট, অর্থাৎ 21 তারিখের ডেট পড়লো, বুঝলাম। যদি বলে অ্যাডজর্নমেন্ট সিনে ডাই, তার মানে টাইম স্পেসিফাইড করে বলে দেয় নাই। তার মানে আবার স্পিকার সবাইকে বলতে পারে এরপরে সামান দিয়ে যে কবে স্টার্ট হবে। নলেজে নাই কারো যে কবে স্টার্ট হবে, এটা বোঝা গেল। যখন সামান পাঠাবে তারপরে এটা কি হবে? স্টার্ট হবে। এটা একমাত্র কার উপরে থাকে? স্পিকারের উপরে। এইটুকু টাইম পর্যন্ত স্পিকারের হাতে সব ঘটনা থাকে, খালি এই সামানটা কার হাতে থাকে? প্রেসিডেন্ট। বাকি সব কার উপরে থাকবে? স্পিকার। হয়ে গেল। এইবার সেশন একটা সেশন এন্ড হয়ে গেল 1 ফেব্রুয়ারি থেকে 20 মে, কিন্তু অ্যাডজর্নমেন্ট সিনেটাই যখন বলবে, তারপরে টাইম কত আছে? মের লাস্ট ডেট পর্যন্ত, তার মধ্যে ওকে আবার কন্ট্যাক্ট করতে হবে। কিন্তু যদি অ্যাডজর্নমেন্ট সিনেটাই বলে দেয়, তখন তারপরে প্রেসিডেন্ট ইন্টারফেয়ার করবে। এবারে প্রেসিডেন্ট ইন্টারফেয়ার করে উইদিন ফিউ ডেজের মধ্যে বলবে পরের সেশনটা কবে স্টার্ট হবে। বুঝতে পারলাম আমি কী বললাম? তার মানে কি অ্যাডজর্নমেন্ট সিনেটাই কে দিল? স্পিকার। কিন্তু অ্যাডজর্নমেন্ট সিনেটাই একবার যখন হয়ে গেল, বা ইন দ্য মিন টাইম অফ অ্যাডজর্নমেন্টের মাঝখানটাতেও যদি অ্যাডজর্নমেন্ট সিনেটাই হয়ে গেল, কেমন? তোমাকে বললো ধরো 25 তারিখে স্টার্ট হবে, 25 তারিখে কী হবে? স্টার্ট হবে। তার আগেও অ্যাডজর্নমেন্ট সিনেটাই হয়ে যেতে পারে। আচ্ছা 20 তারিখে বলে দিলে, অফিসিয়াল গ্যাজেটে পাবলিশ করে দিলে অ্যাডজর্নমেন্ট সিনেটাই, তাহলে স্টার্ট হবে? আর স্টার্ট হবে না কিন্তু। ক্লিয়ার? অ্যাডজর্নমেন্ট সিনেটাই বলার অর্থ হলো আপাতত স্থগিত রয়ে গেল, সেশনটা আপাতত কী হয়ে যাবে? স্থগিত। কবে শুরু হবে জানা নাই।
ধরে নিচ্ছি আমাদের একটা পুরো ফেব্রুয়ারি মার্চ শেষ, ফেব্রুয়ারি থেকে মে শেষ, আবার স্টার্ট হবে কবে? আমার এখানে লিখে নিচ্ছি জুলাইয়ে। যখন জুলাইয়ে স্টার্ট হবে, সামান পাঠাইছিল কবে? সামান ধরে নিচ্ছি আমরা 2024-তে বিজেপি পার্টিতে লিডিং আসছে, ফেব্রুয়ারি থেকে স্টার্ট হবে নতুন সংসদ, নতুন বিজনেস অফ কন্ডাক্ট স্টার্ট হবে, তখন সামান পাঠাবে। যখন সিজন চেঞ্জ হচ্ছে তখন কিন্তু সামান আর তখন হবে প্রোরোগেশন, তখন হবে প্রোরোগেশন। যখন সিজন চেঞ্জ হচ্ছে প্রোরোগেশন, অর্থাৎ অ্যাডজার্নমেন্ট সিনে ডাইয়ে নির্দিষ্ট দিন দিল না, প্রোরোগেশন। প্রোরোগেশনের টাইমে কী হবে? আবার প্রেসিডেন্ট আসবে, তখন সিজন চেঞ্জ হচ্ছে, আবার কে পাঠাবে সামান? প্রেসিডেন্ট, যে আগামী জুলাইয়ের এই তারিখে আমাদের আবার বিজনেস অফ কন্ডাক্ট স্টার্ট হবে, তোমরা চলে আসবে, এরকম একটা লিপিবদ্ধ থাকবে। সেটা কে সামান পাঠাবে? আবার প্রেসিডেন্ট। হয়ে গেল। তাহলে প্রোরোগেশনের মধ্যেও আবার ঢুকে যাবে কী কী? অ্যাডজার্নমেন্ট ঢুকতে পারে, প্রত্যেক দিনই অ্যাডজার্নমেন্ট হতে পারে। অ্যাডজার্নমেন্ট সিনেটাই আবার কবে হতে পারে? সেপ্টেম্বরের দিকে, বা তার আগে যদি মনে হয় প্রেসিডেন্টের না আর রাখা যাবে না, আমাদের এমার্জেন্সি স্টার্ট হয়ে গেছে, তাহলে এরপরে যে জুলাইও করতে পারে, আগস্টও করতে পারে, সেপ্টেম্বরেও করতে পারে, অ্যাডজার্নমেন্ট সিনেটাই। ক্লিয়ার? আবার এখান থেকে এখানে যাবে আবার প্রোরোগেশন। এরকম করে 2024 থেকে চলে গেল কত বছর? 2029, 5 বছর চলছে। চলতে 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 লোকসভা ডিজলভ হয়ে গেল। কী করে ডিজলভ হলো? ইলেকশনে স্টার্ট হবে। মনে রাখবা, পেশেন্ট ভয় পায় যখন অসুস্থ হয়, অর্থাৎ ডাক্তারের সামনে গিয়ে, ক্রিমিনালসরা ভয় পায় আদালতে গিয়ে, অর্থাৎ কোর্টে জজের সামনে গিয়ে, পলিটিশিয়ানরা ভয় পায় ভোটের আগে ইলেকশনের সময়, ইলেকশনকে নিয়ে। বোঝা গেল? কারণ ইলেকশনটা ওদের হাতে থাকে না, পাবলিকের হাতে থাকে। পলিটিশিয়ানরা একমাত্র একটা জিনিসকে ভয় পায়, সেটা হচ্ছে ইলেকশন, আর কিচ্ছু না। ক্লিয়ার? তাহলে যখন আবার 2029-এ স্টার্ট হবে, 29-এর ধরো ফেব্রুয়ারিতে বা সামথিং 28 শেষ, 29 চলে আসলো, 2029-এর সময় চলে আসলো। 2029-এ কী হচ্ছে? লাস্ট ডেট, তারপরে লোকসভা ডিজলভ, নতুন ভোট স্টার্ট হবে। ওই সময় প্রেসিডেন্ট কি বলবে? ডিজলিউশন, অর্থাৎ লোকসভাটা ফিনিশড হয়ে গেল। বোঝা গেল কী বললাম? প্রেসিডেন্ট ওই সময় কি বলবে? ডিজলিউশন। তাহলে এই ডিফারেন্টগুলো বোঝা গেল? হ্যাঁ, ডিজলিউশন মানে ওই লোকসভাটা কি শেষ। মনে রাখবা, ডিজলিউশন শুধুমাত্র 2029-এ গিয়েই যে হবে এমন কোনো নিয়ম নাই। ডিজলিউশনটা 24-এও হতে পারে, 25-এও হতে পারে, 26-এও হইতে পারে, যে কোনো সময় হতে পারে। একবার ডিজলিউশন যদি প্রেসিডেন্ট করে দিল, একমাত্র পাওয়ার প্রেসিডেন্টের, তাহলে ওইটা রিভোকেবল করা যাবে না, পুনরায় আবার লোকসভাটাকে বসানো যাবে না, গেল, আবার ভোট করাইতে হবে। একমাত্র কার কাছে পাওয়ার রয়েছে? প্রেসিডেন্টের কাছে পাওয়ার রয়েছে। বোঝা গেল কি বললাম? এবার লোকসভার ক্ষেত্রে কি হবে? লোকসভার ক্ষেত্রে এই স্পিকারটা কী হবে? লোকসভার ক্ষেত্রে হেড থাকবে স্পিকার, তারপরে ডেপুটি স্পিকার, রাজ্যসভার ক্ষেত্রে চেয়ারম্যান, তারপরে ডেপুটি চেয়ারম্যান। বোঝা গেল কী বললাম? এগুলো হচ্ছে সিস্টেম। এইবার এর পরের টপিক হচ্ছে আমাদের কোয়ারাম। কোয়ারাম মানে হচ্ছে টোটাল কয়জন ছিল আমাদের, আমরা অ্যাপ্রক্সিমেট ধরলাম কত? 550 জন। কোরামের কথা মানে কত পার্সেন্ট মিনিমাম থাকতে হবে ওইখানে? 10%। 10% যদি থাকে তাহলে কতজন হচ্ছে? 550-এর 10% 55, তাহলে 55 জন যদি লোক থাকে, ক্যান্ডিডেট থাকে, তার মানেই প্রসিডিংস কী হবে? স্টার্ট হবে, অন্যথায় কিন্তু স্টার্ট হবে না। বোঝা গেল? তাহলে আমি এটা আরেকবার বলে দিচ্ছি। ডিজলিউশনের পরে আবার কি হবে? এই পার্টটা আবার বলে দিচ্ছি। ডিজলিউশন পরে আবার কী হবে? ডিজলিউশন হয়ে গেল, হওয়ার পরে আবার ভোট হবে, ডিজলিউশন কমপ্লিট, আবার কি হবে? ভোট হবে, ভোট হয়ে ক্যান্ডিডেট জিতে গেল, মেজরিটি ধরো আবার ধরো বিজেপি পেয়ে গেল, আবার প্রেসিডেন্ট কি করবে? তাহলে ডিজলিউশনের পরে আবার এখানে চলে আসলো রেসেস। তাহলে রেসেস থেকে শুরু, রেসেস থেকেই শেষ। রেসেসের পরে আবার কি করবে? সামান পাঠাবে, তারপরে আবার অ্যাসেম্বলি হবে, অ্যাসেম্বলির ডেট স্টার্ট হয়ে, ধরে নিচ্ছি আমরা স্টার্টিং এখান থেকেই হলো, তারপরে আবার ফার্স্ট ডে তো অ্যাডজার্নমেন্ট করতে পারলো, অ্যাডজার্নমেন্ট করে ডেট বলে দিবে, নেক্সট এ ডেটে স্টার্ট হবে। অথবা চলতে চলতে যখন মে চলে আসলো, বললো অ্যাডজার্নমেন্ট সিনেডাই বললে কয়েকদিনের মধ্যে প্রেসিডেন্টকে কী করতে হবে? ওটা অফিসিয়াল গ্যাজেটে পাবলিশ করতে হবে যে আবার কবে শুরু হবে। ক্লিয়ার? অথবা যদি সিজন কী হয়, চেঞ্জ হয়, প্রেসিডেন্ট কী করে দিবে? প্রোরোগেশন যে কোনো টাইমে করতে পারে প্রেসিডেন্ট। যদি টেনিউরই শেষ 5 বছর, ডিজলিউশন। ক্লিয়ার? এই টেনিউর অর্থাৎ ডিজলিউশন হওয়ার জন্য বেসিক দুটা কন্ডিশন। এক,
5 ইয়ার্স, অর্থাৎ 5 বছর ক্লিয়ার হয়ে গেল, অটোমেটিক্যালি ডিসলিউশন হয়ে যাবে যদি না এমার্জেন্সি লাগু হয়। ন্যাশনাল এমার্জেন্সি লাগু হলে 1 বছর এক্সটেন্ড হতে পারবে, কিন্তু কন্টিনিউয়াসলি বলছে অনলি 1 ইয়ার্স, তাহলে 1 ইয়ার্সের বেশি একবারে 2 ইয়ার্স এক্সটেন্ড করা যাবে না। কিন্তু 1 ইয়ার হয়ে গেল, তারপরে যখন আবার এমার্জেন্সি শেষ বলে 6 মাসের মধ্যে আবার কী হতে হবে, লোকসভা স্টার্ট করতে হবে 6 মাসের মধ্যে। ক্লিয়ার? 5 বছর পরে যে ডিসলিউশন হয়ে যাবে একমাত্র কার ক্ষেত্রে? এটা লোকসভা, কেন? রাজ্যসভার ক্ষেত্রে এরকম কোনো বরাদ্দ নাই। ক্লিয়ার? তাহলে 5 বছর পরে ডিসলিউশন হয়ে গেলে একটা, আর 2 নম্বর হইলো আরেকটা অপশন, যখন প্রেসিডেন্ট সরাসরি এসে নিজে বলে দিবে যে ডিসলিউশন, সেটা ইরিভোকেবল। তো দুটো অপশন, একটা 5 ইয়ার্স আর একটা প্রেসিডেন্টের রিকমেন্ডেশন। ক্লিয়ার? এইবার ধরো এই একটা ব্যক্তি জুলাই মাসে একটা বিল নিয়ে আসছিল, জুলাই মাসে একটা কি নিয়ে আসছিল? বিল। পাস হয়েছে কি পাস হয় নাই পরে আসবো। ধরো রাজ্যসভাতে বিলটা আসলো, বিলটা চললো 2024 থেকে 28 পর্যন্ত চললো বিলটা, ডিসকাসিং হচ্ছে 29-এ কী হয়ে গেল, পার্টি চেঞ্জ হয়ে গেল। ধরে নাও বিজেপি, ধরে নাও বা অন্য একটা পার্টি চলে আসলো মেজরিটিতে, বা ধরো বিজেপি মেজরিটিতে চলে আসলো, ক্যান্ডিডেট চেঞ্জ হয়ে গেল। এবার আমাকে বলো যে বিলটা 4 বছর ধরে কন্টিনিউ হয়েছিল, ওই বিলটা কি ক্যান্সেল হয়ে যাবে, ল্যাপস হয়ে যাবে, নাকি ওই বিলটা কন্টিনিউ হবে? বিল সুপ্রিম কোর্ট পারবে চেক ব্যালেন্স দিতে, পার্লামেন্টও পারবে ওটাকে ক্যান্সেল করতে। শুনবা, একটা বিল যখন ইন্ট্রোডিউস হবে, যখন সিজন পার্লামেন্টের লোকসভার পুরো ডিসলিউশনই হয়ে যাবে, ধরে নাও 90% বিল ল্যাপস হয়ে যায়, কিছু কিছু বিল ল্যাপস হবে না, সেগুলো আমরা দেখব। আগে বুঝবো যে ল্যাপস কখন হয়। মোট পড়বো আমরা 6টা কন্ডিশন। ল্যাপস কখন হয়? ধরো একটা বিল রাজ্যসভা থেকে আসলো, লোকসভা পেন্ডিং ছিল, 1 নম্বর স্টার্ট করছি। হ্যাঁ, কখন ল্যাপস হয়? পেন্ডিং কোথায় ছিল? লোকসভায়। পেন্ডিং ছিল কোথায়? লোকসভা। সেটা রাজ্যসভা থেকে আসুক কি লোকসভাতেই অরিজিনেট হোক, যদি পেন্ডিং থাকে লোকসভায়, এটা কী হয়ে যাবে, ল্যাপস হয়ে যাবে। নাম্বার 2, পেন্ডিং যদি রাজ্যসভায় থাকে, পেন্ডিং কোথায়? সেটা লোকসভা থেকেও যদি আসে, তাও কী হয়ে যাবে, ল্যাপস হয়ে যাবে। অর্থাৎ লোকসভাতে পেন্ডিং হলে ল্যাপস, রাজ্যসভাতে পেন্ডিং হলে ল্যাপস। তাহলে স্যার কন্টিনিউ কখন হবে, ল্যাপস হবে না কখন, এটা বুঝবো এখন আমরা। আ বিল উইল নট ল্যাপস, কখন একটা বিল ল্যাপস হবে না? বললো লোকসভাতেও পাস হয়ে গেছে আর রাজ্যসভাতেও পাস হয়ে গেছে, তাহলে বিলটা গেল কোথায় পাস হওয়ার পরে? প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট এখনও অ্যাসেন্ট দেয় নাই, অনুমতি দেয় নাই। বুঝতে পারছো না কী বললাম? প্রেসিডেন্ট এখনও অনুমতি দেয় নাই, প্রেসিডেন্টের অনুমতি কি আছে, বাকি আছে, তাহলে এই বিলটা ল্যাপস হবে না। প্রেসিডেন্টের কনফার্মেশন এখনও কি আছে, বাকি আছে, তাহলে বিলটা ল্যাপস হবে না। প্রেসিডেন্ট পরের লোকসভা যখন আসবে, প্রেসিডেন্ট ওটাকে সম্মতি দিয়ে পাঠিয়ে দিল, পাস হয়ে গেল। নাম্বার 2, লোকসভাতেও পাস, রাজ্যসভাতেও পাস। ক্লিয়ার? প্রেসিডেন্ট আবার কনসিডারেশনের জন্য পাঠাইছে রিটার্ন ফর কনসিডারেশন। অর্থাৎ মনে রাখবা, যখন কনসিডারেশনের জন্য পাঠাবে, অর্থাৎ লোকসভার মেম্বারকে বললো আরেকবার চেক করে নাও তো তোমাদের কেউ চেঞ্জ করতে হবে কি না। বোঝা গেল কি বললাম? আরেকবার যখন চেক করতে পাঠাবে, তখনও ল্যাপস হবে না। রিটার্ন পাঠাইছে না, পাস হয়ে গেছে, তো পাসের কোনো গল্প নেই, পাস হয়ে গেছে। প্রেসিডেন্ট রিটার্ন পাঠাচ্ছে কেন? কনসিডারেশনের জন্য। প্রেসিডেন্ট যতদিন ইচ্ছা চাইবে অ্যাকসেপ্ট নাও করতে পারে। প্রেসিডেন্টের যদি মনে হয় আমি অ্যাকসেপ্ট করবো না, প্রেসিডেন্ট 10 বছর লাগাতে পারে আমি অ্যাকসেপ্ট করবো না। বুঝতে পারছো কি বললাম? কিন্তু প্রেসিডেন্ট ক্যান্সেল করতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। প্রেসিডেন্ট কোনো দিন ক্যান্সেল করতে পারবে না একটা বিল। 2টা কন্ডিশন গেল। 3 নম্বর বললো লোকসভাতে পাস,
1 নম্বরে কী দেখলাম, লোকসভায় পাস, রাজ্যসভায় পাস, প্রেসিডেন্ট কনফার্মেশন দেয় নাই, দিবে। লোকসভায় পাস, প্রেসিডেন্ট কী করলো, রিকনসিডারেশন করে দিয়েছে। আর 3 নম্বরে বললো লোকসভাতে পাস, রাজ্যসভাতে পাস, প্রেসিডেন্টের কাছে দেওয়া হয় নাই, তখনও বিলটা কী হবে না, বাতিল হবে না। 4 নম্বরে বললো রাজ্যসভাতে আটকে গেছে বিলটা, রাজ্যসভাতে আটকে গেছে কিন্তু লোকসভাতে পেন্ডিং নেই। বুঝতে পারছো কী বললাম, রাজ্যসভাতে আটকে গেছে, লোকসভা পেন্ডিং নেই, তখনও বিলটা ল্যাপস হবে না, তখনও অ্যালাউ হয়ে যাবে। এই 4টা কন্ডিশনের সময় বিল কী হবে না, ল্যাপস হবে না। অনলি 2টা কন্ডিশনে বিল কী হয়ে যাবে, ল্যাপস হয়ে যাবে। তারপরে আসবো আমরা ভোটিং ইন হাউস।